বৌভাতের দিন সবার মধ্যমণি হয়ে বসেছিল নয়নতারা। রূপের ছটা নিয়ে সবার চোখে জ্বালা ধরিয়েছিল, কিন্তু যে জ্বালা ধরাতে পারেনি সদানন্দের চোখে, সেই জ্বালা ধরেছিল অন্য কারোর চোখে। হ্যাঁ, সদানন্দকে সেই রূপের ছটায় নয়নতারা ভোলাতে পারেনি। তবে সদানন্দকে না ভোলাতে পারলেও সেদিন স্বপ্নেও সে ভাবতে পারেনি যে এই রূপই একদিন তার জীবনে অভিশাপ হয়ে নেমে আসবে। হ্যাঁ, নেমে এসেছিল নয়নতারার জীবনে অভিশাপ হয়ে তারই রূপ। নমস্কার, আমরা শুনছি কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজির। আসুন শুনে নিই আজকের পর্বে কি আছে। শুরু করছি আজকের পর্ব। নয়নতারা সেদিন বুঝেছিল সবাই তার মুখের দিকেই হাঁ করে চেয়ে আছে। আজকে বুঝি সমস্ত সন্ধেটাই এইরকমই চলবে। আজকে নয়নতারাই বুঝি এই বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ। কর্তাবাবু একসময় ছেলেকে ডেকে পাঠালেন। চৌধুরী মশাই আসতেই কর্তাবাবু জিজ্ঞেস করলেন, কি খবর? ওদিকের খবর কি? চৌধুরী মশাই বললেন, সব ঠিকই চলছে। ফুলশয্যার লোকেদের সকলকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলুম। তাদের তো আবার ট্রেন ধরতে হবে। কর্তাবাবু বললেন, আমি ও কথা বলছি না, বলছি খোকা কোথায়? চৌধুরী মশাই বললেন, খোকা তো আর কোনো গণ্ডগোল করছে না। ওই তো তোমাদের বুদ্ধি। গণ্ডগোল না করলেও কখন কি করে ফেলে তা কি আর বলা যায়? আমি যে বলেছিলাম একটু চোখে চোখে রাখতে, তা রেখেছ? চৌধুরী মশাই বললেন, হ্যাঁ, তার জন্য প্রকাশকে বলে রেখেছি। প্রকাশকে? আমার শালা? সে পাকা লোক, তার চোখ এড়াতে পারবেই না খোকা। কর্তাবাবু বললেন, তবেই হয়েছে। তা তোমাকে বলেছি না যে তুমি নিজে একটু নজর রাখবে, একলা ওকে মোটে ছাড়বে না। আর বংশীদেরও বলে রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, বলেছি। বংশীরা যেন সবাই মিলে ওর আশেপাশেই থাকে, যেন চোখের আড়াল না করে, বলে দিও। চৌধুরী মশাই বললেন, হ্যাঁ, বলে রেখেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ওদিকটায় গিয়ে দেখো গে। আমার এদিকটায় তোমাকে বেশি আসতে হবে না। চৌধুরী মশাই আর দাঁড়ালেন না, চলে গেলেন। নিচের অনেক লোকজনের শব্দ কানে এলো। সকলে খেতে বসেছে। সমস্ত বাড়িটাতেই অতিথি অভ্যাগতের ভিড়। বাইরে থেকে সানাই বাজতে শুরু করেছে। কর্তাবাবু যেন খানিকটা নিশ্চিন্ত হলেন মনে মনে। ফুলশয্যাটা কাটলেই পুরোপুরি নিশ্চিন্ত হতে পারবেন। তারপর একটা রাত কাটলেই আর কোনো ভয় নেই। তখন খোকা আস্তে আস্তে সংসারী হয়ে উঠবে। তখন পাগলামি চলে যাবে। ওই বিআই মশাই যা বলেছেন তাই হবে। কাঁধে জোয়াল পড়লেই মানুষের দায়িত্ববোধ এসে যায়। ক্রমে আরও লোকের ভিড় বাড়ল। আওয়াজের মাত্রা আরও বেড়ে গেল। নবাবগঞ্জের আকাশে অঘ্রাণ মাসের রাত আরও ঘন হলো। তার মনে পড়তে লাগলো সেই নবদ্বীপের ঘাটে বুক জলে নেমে হর্ষনাথ চক্রবর্তীর শেষ কথাগুলো। আশ্চর্য! প্রথমে হাঁটু জল, তারপর কোমর জল, তারপর বুক জল, তারপর গলা জল। তখন নতুন সূর্য উঠেছে। গঙ্গার ঘাটে আরও কিছু স্নানার্থী এসেছে। তারাও ব্যাপারটা লক্ষ্য করছিল। নারায়ণ, কর্তাবাবু বললেন, বলুন হুজুর। হর্ষনাথ চক্রবর্তী বললেন, আমি চললুম নারায়ণ, ওদের ভার তোমার উপর রেখে দিয়েই চললুম। তুমি ওদের দেখো, বুঝলে? কর্তাবাবু বলেছিলেন, ও আপনি কিছু ভাববেন না হুজুর, আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন। হর্ষনাথ চক্রবর্তী বললেন, তুমি যদি নাও দেখো তবু আমার কিছু বলবার নেই নারায়ণ। আমার কিছু করণীয়ও নেই। আমার সব আসক্তি আজ দূর হয়ে গেছে।
ভেবেছিলাম তামাকের আসক্তিটাই আমি কাটিয়ে উঠতে পারবো না, তা এখন সেই আসক্তিটাও দূর করে ফেলেছি। এখন চলি। এই বলে তিনি সংস্কৃত শ্লোক আবৃত্তি করতে লাগলেন। জবা কুসুমের সং কাশ্যং কাশ্যপেয়ং মহাদুতিং। সূর্যস্ত পাঠ করতে লাগলেন হর্ষনাথ চক্রবর্তী মশাই অনেকক্ষণ ধরে। কর্তাবাবু ওসব সংস্কৃত বোঝেন না। তিনি তখন জলের ভেতর দাঁড়িয়ে হুজুরকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর একসময় হঠাৎ তিনি নির্বাক হয়ে গেলেন, চোখ দুটো ঊর্ধ্ব নেত্র হলো, আর তারপরেই সব শেষ। কোথায় গেলেন তিনি আর কোথায় রইলেন নরনারায়ণ চৌধুরী? তিনি আসক্তি ত্যাগ করতে পেরেছিলেন, কিন্তু কর্তাবাবু তিনি কোন দুঃখে আসক্তি ত্যাগ করবেন? তার যে এখনো অনেক কামনা বাসনা বাকি, এখনো অনেক আকাঙ্ক্ষা তার। এই আজ খোকার বৌভাত, এক্ষুনি খোকা সংসারী হলো, তারপর একদিন তার সন্তান হবে, তারপর সেই সন্তানেরও আবার একদিন সন্তান হবে। আর এমনি করেই তিনি এই বংশধারার পরিক্রমার মধ্যে অনন্তকাল ধরে বেঁচে থাকবেন। তার বংশের শাখা প্রশাখার মধ্যেই তিনি অজর অমর হয়ে নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করবেন। তবেই হয়তো তখন তার চিরকালের স্বাদ আহ্লাদ আশাটা মিটবে, তার আগে কিছুতেই মিটবে না। অনেক রাত্রে বাইরের কলকোলাহল স্তিমিত হয়ে এলো। নয়নতারাকে ফুলশয্যায় বসিয়ে দিয়ে বিহারীপালের বউ বেরিয়ে এলো আর বলে এলো, বেশি রাত করো না মা, আজ ঘুমিয়ে পড়ো, নইলে তোমারও শরীর খারাপ হবে, আবার সদারও শরীর খারাপ হবে। কাল থেকেই তো তোমাদের শরীরের ওপর দিয়ে ধকল যাচ্ছে। ফুলের গন্ধ নাকে এসে লাগছিল নয়নতারার। চারিদিকেই ফুল, চারিদিকে ফুলের পাহাড়। অনেক ফুল জোগাড় করা হয়েছিল। পদ্ম ফুল এসেছিল চৌধুরীদের বিল থেকে। নয়নতারার কেমন যেন ভয় করতে লাগলো। মা বাবা কেউ এলো না। এই বাড়িতে সবাই পর, কেউই তার আপন নয়। তবু শ্বশুর শাশুড়ি সবাই কাল থেকে খুব ভালোই ব্যবহার করে আসছে। শাশুড়ি বারবার বলেছে, লজ্জা করো না বৌমা, পেট ভরে খাও, মনে করো না যেন এখানে তোমার কেউ নেই। তোমার শ্বশুরও আমাকে তোমার কথা বারবার জিজ্ঞেস করেছেন, আরেকটা সন্দেশ দেব? তারপর যখন আরও রাত হলো, হঠাৎই ঘরের দরজাটা আবার খুলে গেল। নয়নতারা আন্দাজে বুঝতে পারল কে ঢুকেছে ঘরে, কিন্তু সাহস করে চোখ তুলে চাইতে পারলেন না। বুকটা থরথর করে কাঁপতে লাগলো। মনে হলো যেন অজ্ঞান হয়ে যাবে সে এক্ষুনি। সদানন্দ সবে ঘরে ঢুকেছে। পেছন থেকে প্রকাশ মামা বললে, দরজায় খিল দিয়ে দে রে, খিল দিয়ে দে। কিন্তু তবু যেন তার হাত উঠতে চাইল না। প্রকাশ মামা আবার পেছন থেকে তাগিদ দিলে, কই রে সদা, খিলটা দিলি? খাওয়া দাওয়ার পর থেকেই প্রকাশ মামা কানে কানে বলছিল, আমি যা কিছু বলেছি সব মনে আছে তো, ভুলিসনি তো? সদানন্দ বললে, কি মনে নেই? তোকে যে এত করে পাখি পড়ানো করে শিখিয়ে দিলুম, আর এখন কিনা তুই বলছিস কি? তোকে নিয়ে আমি কি করি বল দেখিনি? সদানন্দ এইসব কথার কিছুই জবাব দিলে না। প্রকাশ মামা বললে, আরে ফুলসজ্জের রাত একবারই তো আসে নাকি মানুষের জীবনে? তুই দেখছি শেষকালে সব গুবলেট করে ফেলবি, আমার মান ইজ্জত সব ডোবাবি। ভাগ নেবো শেষকালে আমার নামেই খোঁটা দেবে, বলবে এমন বরের সঙ্গে আমার বিয়ে দিয়েছে যে একটা আস্ত আনাড়ির ডিম। কিন্তু সদানন্দ সেই ঘরের মধ্যে ঢুকতেই যেন তার মাথার উপর বিকট শব্দে একটা বাজ ভেঙে পড়ল। সামনের দিকে চাইতেই মনে হলো কে যেন ছাদের কড়িকাঠ থেকে ঝুলছে। মুখটা যেন বড্ড চেনা চেনা, যেন ঠিক কপিল পায়রা পোড়া। পরনের কাপড়টা গলায় ফাঁস দেওয়া, ঝুলছে। পেছন থেকে প্রকাশ মামা আবার তাগিদ দিলে, কই রে সদা, দিলি নে, দে খিলটা।
কর্তাবাবুর কাছে রিপোর্ট দিতে গেলেন চৌধুরী মশাই। বললেন, সব নিশ্চিন্তে চুকে গেছে বাবা। কর্তাবাবু এই খবরটার আশাতেই রাত জেগে বসেছিলেন। বললেন, আর খোকা? পেছনে প্রকাশ মামাও ছিল। সে এগিয়ে গিয়ে বাহাদুরি নেবার চেষ্টা করলে। বললে, এই তো আমি এক্ষুনি তাকে ঘরের মধ্যে ঠেলে ঢুকিয়ে দিয়ে তবে সেইখান থেকে আসছি। আর কি আর যেতে চায়? ঠেলে ঘরে ঢুকিয়ে দিলাম। তা ঘরে খিল দিয়ে দিয়েছে তো? প্রকাশ মামা বললে, খিল কি আর দিতে চায়? প্রথমে তো দিচ্ছিলই না, তারপর আমি পেছন থেকে তাগিদ দিয়ে দিয়ে খিল বন্ধ করিয়ে তবে ছেড়েছি। কর্তাবাবু নিশ্চিন্ত হলেন। একটা আত্মতৃপ্তির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। অবশ পা দুটো অভ্যাস মতো ছড়াবার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ চেষ্টা করেও পারলেন না। তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, এবার তোমরা সবাই বিশ্রাম করোগে। তবে শুধু যে তাতে কর্তাবাবুই নিশ্চিন্ত হলেন তাই নয়, হয়তো নবাবগঞ্জে চৌধুরী বাড়ির সবাই নিশ্চিন্ত হয়েছিলেন। চৌধুরী মশাইও নিশ্চিন্ত হলেন। যাক, আর কোনো দুর্ভাবনা নেই, ঈশ্বরের ইচ্ছেই পূর্ণ হলো। সদানন্দ এতক্ষণে নতুন বইয়ের আকর্ষণে গা ঢেলে দিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব ভুলে গিয়েছে। আর কোনো দুর্ভাবনা কারণ নেই, আর কোনো আশঙ্কা নেই কারণ। যা ভয় ছিল সকলের তা হলো না। সব সমস্যা নির্বিঘ্নে সমাধা হয়ে গেল। 3 দিন আগেও যে সমস্যা সকলের অশান্তির কারণ হয়ে উঠেছিল, তার সমাধি হলো। কোথা থেকে এক পুরনো ইতিহাসের কুটিল স্মৃতি সাফ হয়ে ফণা তুলেছিল। মনে হয়েছিল সেই ফণা বুঝি এই সংসারের সুখ, শান্তি, ঐশ্বর্যের মাথায় ছোবল মেরে সব কিছু ধ্বংস করে দেবে। কিন্তু তা হবার আর সম্ভাবনা নেই। এইবার নয়নতারা এসেছে। ফুলশয্যার ওপর নয়নতারার চোখ ভোলানো রূপ আর মন ভোলানো ভালোবাসা সব কিছুই সন্দেহের কাঁটা নির্মূল করে দিয়েছে। আর কোনো ভয় নেই। এইবার ঘুমো। এইবার সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তোমাদের অনেক ঝঞ্ঝাট গেছে এই কদিন ধরে। গায়ে হলুদের আগের দিন রাত্রে যেদিন সদানন্দ নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, সেদিন থেকেই তোমাদের অনেক ঝঞ্ঝাট গেছে। তারপর অনেক ঝড় ঝাপটা অতিক্রম করে শেষ রক্ষা করেছে বংশীঢালি। আর যেটুকু বংশীঢালি পারেনি সেটুকু শেষ করবে নতুন বউ নয়নতারা। নয়নতারাই আজ ফুলশয্যা রাত্রে সদানন্দকে জীবনের আসল মানেটা বুঝিয়ে দেবে। নয়নতারাই বুঝিয়ে দেবে মহাপুরুষরা যা কিছু বলে গিয়েছেন তা বইয়েতে ছাপবার জন্য, স্কুলে কলেজে পড়াবার জন্য, পড়ে পরীক্ষায় পাশ করবার জন্য। কিন্তু জীবনটা আলাদা জিনিস। সেই জীবনে একমাত্র সত্য হলো ভোগ। ভোগ তার সংসারের বিলাসের মধ্য দিয়ে, তার অর্থ উপার্জনের মধ্য দিয়ে। আর সেই ভোগের পথে যত বাধা আসে তা যে কোনো উপায়ে অপসারণের মধ্য দিয়ে। আর এরই নাম হলো জীবন। তা কর্তাবাবুও ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু তার ঘোরটা যেন চট করে একটু ভেঙে গেল। মনে হলো কি যেন কাঁদছে, যেন কাছাকাছি থেকে কারোর কান্নার আওয়াজ আসছে। এই আনন্দের দিনে এত রাত্রে কে কাঁদছে? অভ্যাসগত বসে ডাকলেন, দিনু। অন্য সময় দিনু সঙ্গে সঙ্গে এসে হাজির হতো। হুকুম তামিল করবার জন্য দিনুর মতো অত বাধ্য মানুষ তিনি আর দেখেননি। কালীগঞ্জের কর্তাবাবুর কাছে যখন তিনি কাজ করতেন, তিনি নিজেও অত বাধ্য হয়ে থাকতেন না। কর্তাবাবুটাকে কেউই সাড়া দিলে না। তা না সাড়া দিই, আহা, সারাদিন খাটুনির পর বোধহয় দিনু ঘুমিয়ে পড়েছে। ঘুমোক, ঘুমোক সে। কিন্তু জানতে ইচ্ছে করছিল কে কাঁদছে। অথচ আজকে তো কারুর কাঁদার কথা নয়। আজকে তো আনন্দের দিন। আজকে তার নাতির বিয়ে। আজকে তো আনন্দের দিন। বিয়ে ঠিক নয়, ফুলশয্যে। আজকে তো তার প্রজারা এসে তার নাত বউকে আশীর্বাদ করে গেছে। আজকে সবাই তার বাড়িতে এসে
পাত পেতে পেট ভরে খেয়ে গিয়েছে। কেউ কেউ খাবার পর ছাঁদাও বেঁধে নিয়ে গিয়েছে। গ্রামে তো আজ প্রায় কেউ উপবাসী নয়। সবাই পরিতৃপ্ত, সবাই পরিশ্রান্ত। এখন তারা যে যার বাড়িতে গিয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এখন কেন কাঁদতে যাবে? কিসের দুঃখ তাদের? কর্তাবাবু আবার চোখ দুটো জোর করে বুজিয়ে প্রাণপণে ঘুমোবার চেষ্টা করলেন। কিন্তু কর্তাবাবু তখনও জানতেন না যে তিনি ঘুমোতে চেষ্টা করলেও ইতিহাসের কখনো ঘুমোতে নেই। ইতিহাস ঘুমোয় না, আর ঘুমোয় না বলেই আজ কালীগঞ্জের বউকে বেঘরে প্রাণ দিতে হয়। ইতিহাস ঘুমোয় না বলেই এত রাত্রে তার কানে চাপা আর্তনাদ ভেসে আসে। ইতিহাস ঘুমোয় না বলেই তার নাতি বিয়ের পরদিন বাড়ি থেকে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে কালীগঞ্জে গিয়ে আশ্রয় নেয়। আবার ইতিহাস ঘুমোয় না বলেই তার নাতি বিয়ে করে বউ নিয়ে এসেই টাকা চায়। সে যাই হোক, এসব কথা এখন থাক। এখন সবাই খুশি, এখন সকলেই শান্তি, এখন সবাই ঘুমো। আমি অসুস্থ লোক, আমার বয়স হয়েছে, আমি জেগে থাকলেও তোমরা সবাই ঘুমো। মা? সমস্ত বাড়িময় যে যেখানে পেরেছে শুয়ে পড়েছে। অনেকের একটা চাটায় কিংবা বালিশও জোটেনি। কোচের খুঁটটা গায়ে দিয়ে একটা ছাতের তলা খুঁজে নিয়ে গড়িয়ে পড়েছে। কাজ শেষ হতে প্রায় 1টা বেজে গিয়েছিল রাত্রি। মাছের কাঁটা আর মাংসের এঁটো হাড়ের লোভে কিছু বেওয়ারিশ কুকুর পুকুর পাড়ে এসে অনেকক্ষণ কাড়াকাড়ি করে তখন পেট শান্ত করে ঘুমিয়ে পড়েছিল। বলতে গেলে কেউ আর জেগে ছিল না তখন। চৌধুরী মশাইও ঘুমিয়ে পড়েছিলেন। বড় খাটুনি গিয়েছিল তার। যখন সদানন্দ ফুলশয্যার ঘরে শুতে গেল তখনই শুধু একটা নিশ্চিন্তের দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছিলেন তিনি। যাক, বাঁচা গেল। চৌধুরী পরিবারের বংশধারা রক্ষা পেল। আর কোনোদিন কোনো কালীগঞ্জের বউ এসে তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এই বংশ শাখা প্রশাখা মেলে যাবৎ চন্দ্র দিবাকরও বিস্তার লাভ করবে। আর ওই সদারও আবার একদিন সন্তান হবে। সেই সন্তানের আবার একদিন গায়ে হলুদ হবে, একদিন বিয়ে হবে, আবার একদিন ফুলশয্যাও হবে। আর তারপরের কথা ভাবতে গিয়ে চৌধুরী মশাইয়ের 2 চোখ কখন যে ঘুমে জড়িয়ে এসেছিল। মা? চৌধুরী মশাই চমকে উঠলেন। কে যেন কাকে ডাকছে, মেয়েলি গলা। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়লেন তিনি। পাশেই বিছানার উপর গৃহিণী ঘুমোচ্ছিল। বড় অঘোর ঘুম তার। আহা, ঘুমোক। অনেক দিন ধরে অনেক পরিশ্রম করে আজ সবে একটু বিশ্রাম করবার সুযোগ পেয়েছে। কিন্তু কে ডাকছে তাকে? আর এত রাত্রে তাকে কেন বা ডাকছে? তিনি গৃহিণীর গায়ে ঠেলা দিলেন, বললেন, ওগো, শুনছ? ওগো। ধর্মর করে উঠে পড়ল প্রীতি। বললে, কি হলো? চৌধুরী মশাই বললেন, দেখো দেখিনি, কে যেন ডাকছে তোমাকে। আমাকে ডাকছে? কে ডাকছে? কি জানি, একজন মেয়ে মানুষের গলা বলে মনে হলো। মেয়ে মানুষের গলা? এত রাত্রিরে কে মেয়ে মানুষ ডাকবে তাকে? এই তো সবাইকে খাইয়ে দাইয়ে ভাঁড়ারের চাবি আঁচলে বেঁধে তিনি ঘরে এসে শুলেন। জিজ্ঞেস করলেন, রাত কটা হলো গো? চৌধুরী মশাই ঘড়িটার দিকে চেয়ে বললেন, রাত 3টে। রাত 3টে মানে তো ভোর হয়ে এলো। এত রাত পর্যন্ত ঘুম হয়েছে? তবে তো অনেকক্ষণই ঘুমিয়েছেন। কিছুই টের পায়নি। আবার বাইরে থেকে ডাক এলো, মা? প্রীতি তাড়াতাড়ি কাপড়টা গুছিয়ে নিতে নিতে ঘরের খিলটা খুলে বাইরে এলো। চারিদিক অন্ধকার। সামনের বারান্দায় যে যেখানে যেমনভাবে পেরেছে গড়া গড়া শুয়ে পড়েছে।
তাদের মধ্যে যেন মনে হলো কে একজন অন্ধকারে তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রীতি তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেল। জিজ্ঞেস করলে, কে কে দাঁড়িয়ে ওখানে? মূর্তিটা বললে, আমি 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 কে? প্রীতি একেবারে মূর্তিটার কাছে গিয়ে দাঁড়ালো। মূর্তিটার মুখের কাছে মুখ নিয়ে যেতেই চমকে উঠেছে। বৌমা, তুমি? তা তুমি হঠাৎ এত রাত্রিরে ঘর থেকে বেরিয়ে এসেছো কেন? কি হয়েছে তোমার? নয়নতারা তখন থরথর করে কাঁপছিল। বললে, আমার ভয় পাচ্ছে। কেন? ভয় পাচ্ছে কেন? খোকা কোথায়? নয়নতারা এই কথার কোনো জবাব দিলে না। শাশুড়ি বললে, কি হলো, জবাব দিচ্ছ না কেন? খোকা কোথায় গেল? খোকা ঘরে নেই? এবারেও নয়নতারা কোনো কথারই উত্তর দিল না। কেমন যেন একটা সন্দেহ হলো শাশুড়ির। বললে, চলো চলো, তোমার ঘরে চলো, কিছু ভয় নেই, চলো। নয়নতারাকে হাত ধরে নিয়ে প্রীতি তার শোবার ঘরের দিকে গেল। নয়নতারার শোবার ঘরের দরজা তখন হাট করে খোলা পড়েছিল। ভিতরে এক রাশ ফুলের গন্ধ। দেওয়ালের গায়ে টিমটিম করে তখনও দেওয়ালগিরিটা জ্বলছে। বিছানা যেমন ছিল তেমনিই রয়েছে। চাদরে বালিশে এতটুকু ভাঁজ পড়েনি। বিছানায় যে কেউ শুয়েছিল তার সামান্যতম চিহ্ন কোথাও নেই। বিছানাটা যেন ব্যবহারই করা হয়নি এক মুহূর্তের জন্য। চারিদিকে চেয়ে প্রীতি খানিকক্ষণ স্তম্ভিত হয়ে রইল, যেন সমস্ত অবস্থাটা বোঝবার চেষ্টা করলে। তারপর নয়নতারার দিকে মুখ ফিরিয়ে বললে, খোকা কোথায় গেল? নয়নতারা কথা বলতে গিয়েও কথা বলতে পারলে না। শাশুড়ির চোখের দৃষ্টি এড়াবার জন্য মুখটা নিচু করে নিলে। বলো, খোকা কোথায় গেল? বলো। নয়নতারা চুপ। তার চোখ দিয়ে তখন টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। খোকা ঘরে শয়নি? এইবার প্রীতি আর পারলে না। নয়নতারার চিবুকটা ধরে উঁচু করে নিজের মুখোমুখি ধরলে। নয়নতারা শাশুড়ির সেই দৃষ্টি সহ্য করতে না পেরে দুটো চোখ বুজিয়ে ফেললে। বোজা চোখ দুটো দিয়ে তখনও জলের ধারা আর বাধা মানছে না। দরদর করে গাল বেয়ে শাশুড়ির হাতের পাতার ওপর পড়তে লাগলো। বলো বৌমা, আমি তোমার শাশুড়ি হই, আমার কাছে তুমি লজ্জা করো না। খোকা তোমার বিছানায় শয়নি? নয়নতারার মুখে তখন যেন জবাব দেবার মতো কোনো ক্ষমতাই আর নেই। বলো, জবাব দাও, খোকা শয়নি? এতক্ষণে নয়নতারার ঠোঁট দিয়ে একটা ছোট কথা বেরোলো, না। শয়নি? তাহলে কোথায় গেল সে? নয়নতারা বললে, তা তো জানি না, কিন্তু তাকে তো আমরা তোমার ঘরে ঢুকিয়ে দিলুম, সে দরজায় খিলও দিলে। তা তো জানি, তারপর কি হলো? আর তারপর কখন বেরিয়ে গেল সে? নয়নতারা এবার ফুপিয়ে উঠল। প্রীতি বললে, বলো বৌমা, আমার কথা জবাব দাও, তারপর কখন বেরোলো সে? তোমার সঙ্গে কি কোনো কথা হলো? তুমি কি কিছু বলেছিলে তাকে? কি বলেছিলে? নয়নতারা কাঁদতে কাঁদতে বললে, কিছুই বলিনি। কিছু বলনি? না। সে তোমাকে কিছু বলেছিল? না। প্রীতি একটু ভেবে নিলে, তারপর বললে, তোমাদের দুজনের মধ্যে কোনো কিছুই কথা হয়নি? নয়নতারা বললে, না। তোমার গায়ে হাত দিয়েছিল সে? নয়নতারা হঠাৎ এই কথার জবাব দিতে পারলে না। প্রীতি বললে, বলো বৌমা, আমি তোমাকে বলছি, আমি তোমার শাশুড়ি হই, আমি তোমার মায়ের মতো। এখানে তোমার মা থাকলে যেমন তাকে সব কথা বলতে খুলে, তেমনি আমাকেও তুমি সব বলো। মনে করে নাও এই বাড়িতে আমি তোমার মা, আমাকে বলতে তুমি কিছু লজ্জা করো না।
বলো, তোমার গায়ে হাত দিয়েছিল সে? নয়নতারা এবার শাশুড়ির বুকের মধ্যে ভেঙে পড়ল। শাশুড়ি বউকে 2 হাতে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। বললে, কেঁদো না বৌমা, চুপ করো, কেঁদো না। আমাকে তুমি সব খুলে বলো। তোমার কিচ্ছু ভয় নেই, আমি তো রয়েছি। তোমার কিসের ভয়? মার কাছে কি কেউ কিছু বলতে লজ্জা করে? বলো তো, লক্ষ্মী মেয়ের মতো বলো। সদা বুঝি তোমার গায়ে হাত দিয়েছিল, আর তুমি বুঝি আপত্তি করেছিলে? নয়নতারা শাশুড়ির বুকের মধ্যেই মাথা নেড়ে বললে, না। তবে তবে কেন খোকা চলে গেল? এর উত্তর নয়নতারা কি করে দেবে? নয়নতারা কি নিজেই জানে? নয়নতারা কি নিজে কল্পনা করতেও পেরেছিল যে এমন করে তার ফুলশয্যা রাত্রের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে? কতদিন কত মেয়ের কাছে তাদের ফুলশয্যা রাত্রের মুখরোচক গল্প শুনেছে সে। তারাও তার সঙ্গে এক স্কুলে এক ক্লাসেই পড়েছে। তাদের বিয়ে হবার পরে তারাই গল্প করেছে সেই সব ঘটনা নিয়ে। বিয়ের আগে নয়নতারাও নিজের ফুলশয্যার রাত্রের অনেক স্বপ্ন তিলে তিলে মনের ভেতর পুষে রেখেছিল। ভেবেছিল তার ফুলশয্যার রাত্রের ঘটনা তাদের সবাইকে বলবে, অন্তত বলবার মতো একটা কিছু ঘটনা ঘটবে। কিন্তু এটা কি হলো? কারোর বাড়িতে কি বউ ভাতের রাত্রে পুলিশ আসে? এমন ঘটনা তো তার কোনো বন্ধুর বিয়েতে ঘটেনি। আর পুলিশই বা কেন হঠাৎ আসতে গেল? আর খুনি বা কে হলো? সব কিছু মিশিয়ে যেন এক রহস্যজনক বিপর্যয় ঘটে গেল তার জীবনে। কান্না কি আর মানুষের চোখে সহজে আসে? আর যদি মা এখানে থাকতো, নয়নতারা তাকে জিজ্ঞেস করত, মা, তুমি এমন জায়গায় আমার বিয়ে দিলে কেন? একটু খোঁজ খবরও নিতে পারলে না ভালো করে? প্রীতি কি করবে তখনও বুঝতে পারছিল না। বললে, কেঁদো না বৌমা, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি যেই কথাটা বলছি তার জবাব দাও। এই বলে নয়নতারাকে বুক থেকে সরিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো। নিজের শাড়ির আঁচলটা দিয়ে বৌমার চোখ মুছিয়ে দিল। তারপর বলল, এইবার বলো তো বৌমা, কি হয়েছিল? সব কিছু সত্যি করে বলবে, কিচ্ছুটি লুকোবে না, বলো। নয়নতারা বললে, কিছুই হয়নি মা। শাশুড়ি বললে, কিছুই হয়নি তো শুধু শুধুই খোকা ঘর থেকে বেরিয়ে গেল? ফুলশয্যার রাত্রিরে বর কখনো মিছিমিছি বউকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে যায়? এমন কথা কখনো কেউ শুনেছে? নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি আমার কাছে সব লুকোচ্ছ। বলো, সত্যি করে বলো, কি হয়েছিল? নয়নতারা বললে, সত্যি বলছি মা, কিছুই হয়নি। কিছুই না হলে খোকা এমনিই বেরিয়ে গেল? আমার ছেলে তো আর পাগল নয়। পাগল হলে না হয় বুঝতাম, তবু তার একটা মানে ছিল। শুধু শুধুই সে বেরিয়ে গেল কেন? তুমি নিশ্চয়ই তাকে কিছু বলেছ। বিশ্বাস করুন মা, আমি কিছুই বলিনি। তুমি বললেই আমি বিশ্বাস করব? যখন তুমি দেখলে যে সে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তুমি তাকে জিজ্ঞেস করলে না কেন যে সে কোথায় বেরিয়ে যাচ্ছে? কেন জিজ্ঞেস করলে না? নয়নতারা অপরাধীর মতো বললে, আমি জিজ্ঞেস করিনি। কেন জিজ্ঞেস করনি? আমার ভয় করছিল। ভয়? কিসের ভয়? কিসের যে ভয় তা নয়নতারা নিজেই জানত না। শাশুড়িকে আর কেমন করে বোঝাবে? সে বললে, আমি ঠিক জানি না কিসের ভয়। প্রীতি এইবার একটু অসন্তুষ্ট হলো যেন। বলে উঠল, তা তুমি যখন দেখলে সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তাকে ধরে রাখতে পারলে না কেন? তাহলে কিসের জন্য ভগবান এত রূপ দিয়েছিল তোমাকে? তাহলে অন্য এত মেয়ে থাকতে তোমাকেই বা এই বাড়ির বউ করে নিয়ে এলুম কেন? আর এটুকুই যদি তুমি না করতে পারবে, তো এত রূপ নিয়ে কি আমি ধুয়ে খাবো? আমি রূপসী বউ চেয়েছিলুম আমার নিজের জন্য। কিন্তু কথাগুলো বলেই প্রীতি বুঝল ঠিক এই সময়ে এই কথাগুলো বলা তার উচিত হচ্ছিল না।
নয়নতারা তখনও শাশুড়ির বুকের মধ্যে মুখ লুকিয়ে কাঁদছিল। প্রীতি বললে, আচ্ছা, আর কেঁদো না। আমি বুঝতে পেরেছি তোমার কোনো দোষ নেই। আর সত্যিই তো, তুমি বা আর কী করবে? তুমি তো এই বাড়িতে নতুন। এক কাজ করি, এখনও কিছুক্ষণ রাত্রি বাকি আছে, আমি এসে তোমার কাছে শুচ্ছি। সারা রাত জাগলে আবার তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। তুমি একটু থাকো, আমি আসছি। এই বলে নয়নতারাকে বিছানার উপর বসিয়ে আবার নিজের ঘরে চলে এলো। চৌধুরী মশাই তখন নিজের ঘরের ভেতর ছটফট করে পায়চারি করছিলেন। ঠিক বুঝতে পারছিলেন না কোথায় কি একটা গোলমাল বেঁধেছে। এখন যদি সমস্ত বাড়িময় জিনিসটা জানাজানি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে একেবারে। সমস্ত নবাবগঞ্জ লোক জেনে যাবে তার ছেলে ফুলশয্যার রাত্রিরে বাড়ি থেকে পালিয়ে গেছে। কথাটা হয়তো শেষ পর্যন্ত কেষ্টনগরের বেয়াই বাড়িতেও গিয়ে পৌঁছবে। তখন হঠাৎই গৃহিণী এসে ঘরে ঢুকল। চৌধুরীমশাই সঙ্গে সঙ্গে গৃহিণীর দিকে এগিয়ে গেলেন। কি হলো? কি বললে বৌমা? যা ভেবেছিলাম তাই হয়েছে। খোকা ঘরে নেই। ঘরে নেই? হ্যাঁ, বৌমার একলা থাকতে ভয় করছিল, তাই আমাকে ডাকতে এসেছিল। আমি এখন বৌমার কাছে যাই। আমি তোমাকে তাই বলতে এলুম। কিন্তু খোকা কোথায় গেল? গৃহিণী বললে, তা ও কি করে জানবে? বৌমার সঙ্গে খোকার কোনো কথাই হয়নি। ঘরে ঢুকেছে আর সঙ্গে সঙ্গে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছে। খোকা বেরিয়ে গেল আর বৌমা আটকাতে পারলে না? গৃহিণী বললে, কি যে তুমি বলো! নতুন বউ, এখনও খোকার সঙ্গে একটা কথাও হয়নি, আর খোকাকে সে আটকাবে? নতুন বউর অত সাহস থাকে? অচেনা জায়গা, অচেনা মানুষ, একেবারে বলতে গেলে প্রথম রাত। এর আগে কোনোদিন একটা কথাও হয়নি, তাকে কি বলে বাধা দেবে? তোমার এত বয়স হলো আর তুমি এই কথা বলছো। আমার ফুলশয্যার রাত্রে যদি তুমি অমনটা করতে, আমি কি বলে বাধা দিতাম তোমাকে? তা কি কোনো মেয়ে পারে? কি যে তোমার বুদ্ধি! চৌধুরীমশাই বললেন, তাহলে কি হবে এখন? গৃহিণী বললেন, এখন কি হবে তাই ভাবছি। বৌমা একেবারে ভেঙে পড়েছে। বেচারি এই রাত 3টে পর্যন্ত একলা কি করবে তাই ভেবে পায়নি। শুধুই ভয়ে কেঁপেছে। শেষকালে আর কোনো উপায় না পেয়ে লজ্জা শরম সব ঠেলে ফেলে দিয়ে আমাকে ডাকতে এসেছে। তা তুমি কি বলে এলে বৌমাকে? কি আর বলবো? আর আমারই কি চাই মাথা ঠিক আছে? প্রথমে তো খুবই বগলুম, কিন্তু শেষে বুঝলুম বৌমারই বা কী দোষ। খুব কাঁদছিল বেচারি। আমি তার মাথায় পিঠে হাত বুলিয়ে বুঝিয়ে সুঝিয়ে বসিয়ে রেখে দিয়ে এলুম। এখন যাই, যে রাতটুকু বাকি আছে তার পাশে গিয়ে শুই। চেষ্টা করে দেখি যদি একটু ঘুমোতে পারে। তারপর সকাল হলে সে যা হয় ঠিক করা যাবে। চৌধুরীমশাই বললেন, তুমি আর কি ঠিক করবে? খোকা কি আর ফিরে আসবে? ওসব কথা আমি আর ভাবতে পারছি না। আমারও মাথায় সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। আমি আর দাঁড়াতে পারছি না। এই বলে গৃহিণী চলে যাচ্ছিল। চৌধুরীমশাই পেছনে ডাকলেন, বললেন, আরেকটা কথা শোনো। কি? দেখো, বৌমাকে বলে দিও যেন এসব কথা আবার কাউকে না বলে ফেলে। বাইরের লোক এই কথা শুনলে নানান কেলেঙ্কারি রটবে। কৃষ্ণনগরের বাইরে বেআই বেয়ানেরও কানে কথাটা যেন না ওঠে। গৃহিণী বললে, তা বৌমাকে না হয় বারণ করব, কিন্তু তোমার ছেলেই যদি 10 জনকে বলে বেড়ায়, আর যদি নাও বলে, তো এইসব কথা তুমি কদিন চেপে রাখতে পারবে? চৌধুরীমশাই বললেন, সে পরের কথা পরে ভেবে দেখা যাবে। এখন আজকের কাণ্ডটা যেন দুকান না হয়। তোমার বাবা রয়েছে এখানে, আত্মীয় কুটুম্ব সবাই এসেছে। এই অবস্থায় বাইরে জানাজানি হওয়াটা ভালো নয়। তারপর বাবার কানেও যেন কথাটা না যায়। এখন তুমি একটু বৌমাকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বলে দিও। গৃহিণী বুঝলো কি বুঝলো না তা বোঝা গেল না। তাড়াতাড়ি ঘরের বাইরে চলে গেল।
চৌধুরী মশাই তখন ঘরের মধ্যে ছটফট করতে করতে পায়চারি করতে লাগলেন। আর ওদিকে নয়নতারাও তখন পাথরের মতো ঠান্ডা শরীরে বিছানার ওপর কাঠ হয়ে বসেছিল। শাশুড়ি ঘরে ঢুকেই বললে, ও মা, তুমি এখনো শাওনি? এসো এসো, শুয়ে পড়ো। এই বলে নয়নতারাকে পাশে নিয়ে শুইয়ে দিল। তারপর পায়ের দিকে পাট করে রাখা চাদরটা গায়ে ঢাকা দিয়ে নিজেও তার পাশে শুয়ে পড়ল। বললে, ও কিচ্ছু ভয় নেই বৌমা, খোকাকে তুমি ভুল বুঝো না, ও একটু ওই রকম, আসলে একটু খেয়ালি ছেলে। আজকে ওই রকম ব্যবহারটা করলে বটে, কিন্তু 2-1 দিন পর সব ঠিক হয়ে যাবে। তখন দেখবে ওরকম স্বামীই হয় না। আমি তো ওর মা, তবু আমার সঙ্গেও ওই রকম করে। ও তুমি কিছু ভেবো না বৌমা, ভেবো না, লক্ষ্মীটি। এই বলে প্রীতি নয়নতারার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর আস্তে আস্তে বললে, একটা কথা বলি বৌমা, তুমি এইসব কথা যেন আবার কাউকে বলে ফেলো না। আমি সব ঠিক করে দেব। এখনো তো তোমাদের ভালো করে জানাশোনা হয়নি, তাই একটু লজ্জা হয়েছে আমার খোকার। বড় লাজুক ছেলে আর কি। একটু লজ্জা হয়েছে আর কি আমার খোকার। সে 2 দিন ঘর করলেই তুমি সব বুঝতে পারবে। তুমি যেন আবার তোমার বাবা মাকে এসব কথা কিছু বলে ফেলো না, বুঝলে? নয়নতারা বুঝলে কি না বুঝলে তার ঠিক বোঝা গেল না। বালিশে মুখ গুজে পড়ে রইল। শাশুড়ি তখনও নয়নতারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাত তখন শেষ হয়ে আসছে। সমস্ত বিয়েবাড়ি নিস্তব্ধ। বিকেল থেকে রাত 12টা পর্যন্ত যে কোলাহল চলছিল তার চিহ্ন মাত্র আর কোথাও নেই। সবাই ক্লান্তিতে আচ্ছন্ন। দূরে কোন পাড়ায় কাদের মুরগি ডেকে উঠল। এইবার ভোর হবে। আবার ডাক পড়বে প্রীতির। তার আঁচলে বড় ভাঁড়ারের চাবি। এতগুলো লোকের জল খাবার, কারো দুধ, কারো লুচি, কারো চা, কারো বা চিড়ে মুড়ি। সকলের সব ফরমাস তামিল করতে হবে একাতাকি। যেন কেউ না বলতে পারে চৌধুরী মশাইয়ের ছেলের বিয়েতে নেমন্তন্ন খেতে এসে পেট ভরেনি আমাদের। না, আর দেরি করা নয়। এরপর যদি একটু তন্দ্রা এসে যায় তখন বেলা গড়িয়ে যাবে। তখন জানাজানি হয়ে যাবে যে চৌধুরী মশাইয়ের ছেলের ফুলশয্যা হয়নি। ছেলের বদলে শাশুড়ি এসে নতুন বউয়ের পাশে শুয়ে রাত কাটিয়েছে। আস্তে আস্তে প্রীতি উঠল। একবার নিচু হয়ে দেখবার চেষ্টা করলে বৌমা ঘুমিয়ে পড়েছে কিনা, কিন্তু কিছু বোঝা গেল না। বৌমা তখনও ঠিক সেইভাবেই বালিশে মুখ গুজে স্থির হয়ে শুয়ে আছে। প্রীতি আর শব্দ না করে টিপি টিপি পায়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তারপর আস্তে আস্তে দরজাটা ভিজিয়ে দিয়ে আবার নিজের ঘরের দিকেই পা বাড়ালো। বারান্দার ওপর তখনও মানুষজন গড়গড়া হয়ে শুয়ে আছে। তখনও যেন তাদের গভীর রাত। কিন্তু সকলের আগে উঠেছে প্রকাশ মামা। প্রকাশ মামার ঘুম থেকে উঠেই চা খাওয়ার রোগ আছে। ঘুম থেকে উঠে সেইটাই তার প্রধান কাজ। সে বৃষ্টি হোক, ঝড় হোক, বন্যা হোক, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, যা কিছু হয়ে যাক, ওটি তার প্রথমেই চায়। আগের রাতে শেষ নিমন্ত্রিত ব্যক্তিটি চলে না যাওয়া পর্যন্ত প্রকাশ মামা শান্তি ছিল না। সকলকে নিজে দাঁড়িয়ে খাইয়েছে। জোর জবরদস্তি করে পেট ভরে সকলকে খাইয়েছে। যে 10খানা লুচির বেশি খেতে পারবে না তাকে জোর জবরদস্তি করে 30-40 খানা লুচি খাইয়েছে। মনে মনে সবাই বাহবা দিয়েছে শালাবাবুকে। হ্যাঁ, কেউ বলতে পারবে না যে সদানন্দের বিয়েতে ভালো করে খাতির যত্ন হয়নি, পেট ভরে খেতে পায়নি। গাঁগঞ্জে এটাই নিয়ম। বিয়েবাড়ির এমন খাওয়া বছরে কদাচিৎই কপালে জোটে। চাষাভূষদের বিয়েবাড়িতে সাধারণত ওই চিড়ের ফলারের বন্দোবস্ত। তা প্রকাশ মামা কোথায় ছিল কেউ জানে না। চোখ মেলেই চেঁচিয়ে উঠল, কই রে, চা হয়েছে? কিন্তু কথাটা বলেই বুঝলো আজকে শালাবাবুর হুকুম তামিল করবার কেউ নেই আশেপাশে। আজকে সবাই ঘুমোচ্ছে। কালকের খাটুনির পর সকলেরই গায়ে গতরে ব্যথা হয়ে গেছে। কিন্তু তা বললে তো নেশা শুনবে না। নেশার রসদ জোগাতেই হবে। তাই আস্তে আস্তে আড়মোড়া খেয়ে প্রকাশ মামা উঠল। উঠে একেবারে রান্নাবাড়ির দিকে গেল। কিন্তু সেদিকে গিয়ে দেখে সব ভোঁ ভোঁ।
কারো টিকির পাত্তা নেই। একবার পুকুর পাড়ের দিকে গেল। সেখানে কালকে ভিয়েন জড়েছিল, মোটা মোটা কাঠগুলো পুড়ে কাঠ কয়লা হয়ে রয়েছে, কিন্তু ঠাকুর চাকরদের কারোর দেখা নেই। ঘুমোতে যেতে সেই রাত 1টা বেজে গিয়েছিল কাল। হঠাৎই একটা চেনা লোকের মুখ দেখেই খুশিতে লাফিয়ে উঠল। লোকটা মাঠের দিক থেকে আসছিল। প্রকাশ মামা তাকেই ধরলে। এই যে, উঠেছ? এই কি যেন নাম তোমার? আগে বৃন্দাবন। বৃন্দাবন? বাহ, বেশ বেশ বেশ। তা চা খেয়েছো তুমি? আগে আমি চা খাইনি। প্রকাশ মামা যেন একটু হতাশ হলো কথাটা শুনে। বললে, চা খাও না? তা নাই বা খেলে, তা চা তৈরি করতে পারো তো? আগে তা পারি। ভেরি গুড। তা এক বাটি চা তৈরি করো দেখিনি। লোকটা জানতো শালাবাবুর হাতেই সব ক্ষমতা। মজুরি নেবার সময় এই শালাবাবুকেই তাকে ধরতে হবে। তখন চায়ের কথাটা ঠিক মনে থাকবে। প্রকাশ মামা বললে, বেশ কড়া করে করবে বুঝলে। ওই দুধ ফুট যদি না পাও তো কোনো ক্ষতি নেই। রংটা যেন লঙ্কার মতো লাল হয়। এই চায়ের জন্য মাঠেও যেতে পারছি না, সব আটকে রয়েছে। পেট টেট সব বোম মেরে রয়েছে। তা লোকটা অদ্ভুত করিতকর্মা লোক বটে। কোথা থেকে কাকে ধরে চা, দুধ, চিনি সব জোগাড় করে নিয়ে এলো। তারপর কাঠ কয়লার আগুন ধরিয়ে তার উপর জল ছড়িয়ে দিল। প্রকাশ মামা বললে, 2 বাটির মতো জল দিও। হ্যাঁ, আমি খাবো আর আমার পিসে মশাই খাবে। তা পিসে মশাইকে চেনো তো? ওই যে গো, বরের দাদা মশাই। ওকেও 1 বাটি দেব। কুটুম মানুষ, লজ্জায় চায়ের কথাটা মুখ ফুটে বলতে পারবেন না। তবে আমারও সব লজ্জা ফজ্জা নেই। আমি তো দিল খোলা মানুষ। ও খাওয়ার ব্যাপারে লজ্জা সরম আমি করিনি। পেট হচ্ছে গে সকলের চেয়ে বড়। জানো বৃন্দাবন, আসলে পেটের জন্যই দুনিয়াটা চলছে। অবশ্যই আরও একটা বড় জিনিস আছে, কিন্তু পেট হলো তার চেয়েও বড়। সেটা না হলেও চলবে, কিন্তু পেট না হলে তো আর চলে না। বৃন্দাবন জল গরম করছে আর প্রকাশ মামা উনুনের সামনে তাই দেখছে। হঠাৎ সদরের দিকে চেয়ে অবাক হয়ে গেল। আরে সদা না, এত ভোরে কোথায় গিয়েছিলি? আর বসা হলো না প্রকাশ মামার। উঠে দাঁড়ালো। সদানন্দ ভেতরের দিকেই ঢুকছিল। প্রকাশ মামাও তার দিকে যেতে লাগলো। একেবারে কাছে গিয়ে জিজ্ঞেস করলে, কি রে তুই আজ এত সকালে উঠে পড়েছিস যে? সদানন্দের মুখের ভাব দেখে প্রকাশ মামার কেমন যেন সন্দেহ হলো। বললে, তা তোর চেহারাটা ওরকম কেন হলো রে? কি হয়েছে বলতো? সদানন্দ বললে, কিছু হয়নি। প্রকাশ মামা বললে, সে কিছু না হলেই ভালো। কাল তুই যা ভাবিয়ে তুলেছিলি সকলকে, আমি তো ভেবেছিলাম তুই একটা কিছু কাণ্ড করে তবে বসবি। নতুন বউ এসেছে বাড়িতে, এই সময়ে কিছু করলে কেলেঙ্কারি হয়ে যেত মাইরি। তা যাক, শেষ পর্যন্ত তোকে শোবার ঘরে ঢুকিয়ে তবে খেয়েছি, তা জানিস? তোর দাদুও তোর জন্য খুব ভাবনায় ছিল। আমি যখন গিয়ে বললুম যে সদা ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে দিয়েছে, তখন বুড়ো নিশ্চিন্ত হলো। তারপর একটু থেমে বললে, তা যাগে, ওসব বাজে কথা থাক। তা রাতটা কেমন কাটালি তাই বল। কে প্রথম কথা বললে, তুই নাকি তোর বউ? সদানন্দ কোনো জবাব দিলে না। প্রকাশ মামা তবুও পিড়াপিড়ি করতে লাগলো। কিরে, কথা জবাব দিচ্ছিস না কেন? বল না, বল। আমাকে বলতে তোর লজ্জা কিসের? মাইরি বলছি, আমি কাউকেই বলবো না। আমাকে বলতে কিসের দোষ? আমি না তোর বিয়ে দিয়ে নিয়ে এলাম, আর আজ আমার সঙ্গে তুই বেইমানি করছিস? সদানন্দ বললে, বলছি তো কিছুই বলবার নেই। বলবার নেই মানে? তুই কি সারা রাত নাক ডাকিয়ে ঘুমিয়ে কাটিয়েছিস নাকি? হ্যাঁ, ছি ছি। তুই দেখছি একটা আস্ত হাদারাম। মেয়েটা কি ভাবলে বল দেখিনি। বেচারা কি কত দিন ধরে এই রাতটার দিকে চেয়ে বসেছিল, আর তুই কিনা সারা রাত নাক ডাকিয়ে ঘুমোলি?
সদানন্দ বললে, এখন ওসব কথা ভালো লাগছে না মামা, আমি তোমাকে পরে সব বলবো। এই বলে অন্যদিকে চলে যাচ্ছিল, কিন্তু প্রকাশ মামা ছাড়বে না। বললে, ওরে শয়তান, আজ আমি পর হয়ে গেলুম না, অথচ আমি এত কাঠখড় পুড়িয়ে তোর বিয়ে দিয়ে নিয়ে এলুম, আর আজ আমি কেউ না। বেইমান বেইমান, তুই জাত বেইমান। কিন্তু কথার মধ্যেখানে বাধা পড়ল। ওই দিক থেকে চৌধুরী মশাই যাচ্ছিলেন। হঠাৎ সদানন্দকে দেখে এগিয়ে এলেন। বললেন, খোকা, তুমি একবার ভেতরে আমার সঙ্গে দেখা করো তো। এই বলে আর দাঁড়ালেন না, সোজা যেদিকে যাচ্ছিলেন সেদিকেই চলতে লাগলেন। সদানন্দ তার পেছন পেছন সেই দিকে চলতে লাগল। মনে আছে, সেই দিন সদানন্দ বাবার সামনে দাঁড়িয়ে প্রথমে একটু আড়ষ্ট হয়ে গিয়েছিল। চৌধুরীমশাই সোজা গিয়ে উঠলেন তার চণ্ডীমণ্ডপে। আসলে কর্তাবাবু যেদিন পঙ্গু হয়ে পড়েছিলেন, সেই দিন থেকেই তিনি নিজের আসন করে নিয়েছিলেন ওইখানেই। ওখানে বসেই তিনি ক্ষেতের কাজকর্ম পরিচালনা করতেন। সেই যে সকালবেলা গিয়ে সেইখানে বসতেন, তখন থেকে বেলা 1-2 পর্যন্ত তার ওই চণ্ডীমণ্ডপেই কাটত। এক এক করে সবাই আসতো নানান কাজে। তিনি চাইতেন তার সঙ্গে খোকাও এইখানে এসে বসুক, তার কাজকর্ম আস্তে আস্তে সব দেখে শুনে নিক। তিনি থাকতে থাকতে ছেলে তার কাছে সব কাজকর্ম শিখে নিক। কিন্তু ছেলের মতিগতি তার ভালো লাগতো না কোনো দিনই। বাপের কথা ছেলে অমান্য করতো না বটে, কিন্তু তেমন যে মান্যও করতো সেটাও ঠিক বলা যায় না। যেন কাজকর্ম না করতে হলেই সে বেঁচে যেত। কীর্তিপদবাবু জামাইকে বলতেন, এখন থেকেই তোমার সব ছেলেকে বুঝিয়ে টুঝিয়ে দেওয়ার দরকার বাবাজি। জামাই বলতো, আমি তো বুঝিয়েই দিতে চাই, কিন্তু তার তো এসব দিকে একেবারেই মন নেই। শ্বশুর বলতেন, এই বয়সে মন তো থাকবেই না বাবা, আমারও ছিল না। আমার বাবা আমাকে কত বুঝিয়েছেন, তখন ওইসব ভালো লাগতো না, কিন্তু পরে তো তাই নিয়েই মেতে আছি বাবা, এখন ও ছাড়া আর কিছুই বুঝি না। কিন্তু আজ মনে হলো এইবার আর দেরি নয়। যে ছেলে বিয়ের দিন এই কাণ্ড করতে পারে সে বড় সাধারণ ছেলে নয়। তাকে বুঝিয়ে দেওয়া দরকার যে জীবন ছেলে খেলার জিনিস নয়। শুধু লেখাপড়া আর আড্ডা দিয়ে বেড়ালে আর যাই চলুক, সংসার চলে না। সংসার মানে দায়িত্ব কাঁধে নেওয়া। চণ্ডীমণ্ডপের মধ্যে একটা তক্তপোষ পাতা ছিল, তার উপরে মাদুর পাতা। মাদুরের উপর সামনের দিকে একটা কাঠের ক্যাশ বাক্স। চৌধুরীমশাই সেই ক্যাশ বাক্সের পেছনে গিয়ে বসলেন। তারপর ছেলের দিকে চেয়ে বললেন, বসো। সদানন্দ বসল না, তেমনি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। কই, বসলে না যে? বসো, তোমার কানে কি কথা যাচ্ছে না? সদানন্দ এবার তক্তপোষের ওপরে পা ঝুলিয়ে বসল। কাল রাতেই চৌধুরীমশাই কথাগুলো ভেবে রেখেছিলেন। সেই রাত 3টের সময় গৃহিণী যখন বৌমার ঘরে চলে গিয়েছিল, অনেক ভেবে চিনতে ছেলের বিয়ে দিয়েছিলেন তিনি। অবশ্য বিয়ে তিনিও একদিন করেছিলেন। জীবনে বিয়ে করার কি মর্ম তা তিনি ভালোই জানেন। মর্মও যেমন জানেন, তেমনি তার সঙ্গে দায়িত্বের কথাটাও তিনি কখনোই হালকা করে দেখেননি। কর্তাবাবুর মতো তিনিও একদিন বুড়ো হয়ে যাবেন, তখন হয়তো ঠিক তাঁরই মতো পঙ্গু হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে থাকবেন। তখন এই খোকাই এসে এই চণ্ডীমণ্ডপে বসে দৈনন্দিন কাজ চালিয়ে যাবে। কিন্তু যেই ফুলশয্যা রাতে এরকম কাণ্ড করতে পারে, তার উপর কতটা নির্ভর করা যায়। হঠাৎ তার মুখ দিয়ে আসল প্রশ্নটাই বেরোলো। বললেন, কোথায় ছিলে সমস্ত রাত? সদানন্দ জবাব দিতে দেরি করলে না, বললে, বাইরে। চৌধুরীমশাই থমকে রইলেন, জিজ্ঞেস করলেন, বাইরে মানে? আরও অবাক হয়ে গেলেন চৌধুরীমশাই। তার মুখের সামনে এমন করে তো কখনো আগে কথা বলেনি খোকা। হঠাৎ এত সাহস পেল কোথা থেকে? বললেন, তুমি জানো যে বাড়ির বাইরে থাকা এই বাড়ির নিয়ম নয়? আর শুধু এই বাড়ির কেন,
কোনো বাড়িতেই নিয়ম নেই বাড়ির ছেলে রাত্রে বাইরে রাত কাটাবে। কাটালে নিন্দে হয়। 10 জনে 10 কথা বলে। সদানন্দ উঠে দাঁড়ালো, বলে, আপনি কি এই কথাগুলো বলতেই আমাকে ডেকেছিলেন? সদানন্দের হাবভাব দেখে চৌধুরীমশাই তাজ্জব হয়ে চেয়ে রইলেন ছেলের দিকে। খানিক পরে বললেন, কেন? তোমাকে এখানে ডেকে এনে এই কথা বলা কি আমার অন্যায় হয়ে গেছে? সদানন্দ বললে, ন্যায় অন্যায়ের কথা আপনারা তুলবেন না। কাকে ন্যায় বলে আর কাকে অন্যায় বলে তা আমি ভালো করে জানি। আমি কি এখন যেতে পারি? চৌধুরীমশাই বললেন, তুমি উঠে দাঁড়ালে কেন? বসো। সদানন্দ বললে, আমি এখানে বসবো না। যা শোনবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পারবো। চৌধুরীমশাই বললেন, তাহলে বলো, তুমি কেন এরকম করলে? বৌমা কি অপরাধ করেছে তোমার কাছে? আর আমি আর তোমার মা, আমরাই বা তোমার কাছে কি অপরাধ করলুম যে 10-এর কাছে তুমি আমাদের বেইজ্জত করতে চাও? আমাদের বংশমর্যাদা কোনো কিছুর কথাই কি তুমি ভাববে না? সদানন্দ কথা না বলে চুপ করে রইল। কথা বলছো না যে, একটা কিছু জবাব দাও। সদানন্দ তবুও কোনো কথা বললে না, তেমনি চুপ করে দাঁড়িয়ে রইল। এইবার চৌধুরীমশাই উঠলেন, উঠে সদানন্দের কাছে এলেন। তারপর বললেন, চলো ভেতর বাড়িতে তোমার মার কাছে চলো, তোমার মার তোমার সঙ্গে কথা আছে। বলেই সদানন্দকে হাত ধরে চণ্ডীমণ্ডপের বাইরে নিয়ে এলেন। বাইরে তখন বেশ স্পষ্ট সকাল হয়েছে। বিয়েবাড়ির লোকজন তখন এক এক করে জেগে উঠেছে। তাদের সকলের দৃষ্টির সামনে দিয়ে একেবারে সোজা ভেতর বাড়িতে নিয়ে এলেন তাকে। সেইখানে মেয়েদের আনাগোনা। তখন তারাও উঠেছে ঘুম থেকে। চারিদিক অগোছালো। চৌধুরীমশাই পেছন পেছন সদানন্দ যাচ্ছিল। অনেকেই ছোটবাবুকে দেখে ঘোমটা টেনে সামনের থেকে সরে গেল। রাত্রে ভালো করে ঘুম হয়নি, তাই প্রীতি ভোরবেলাতেই তৈরি হয়ে নিয়েছিল। রাত 3টের সময় সবে মাত্র একটু দু চোখ জুড়ে এসেছিল, আর এমন সময় ওই দুর্যোগ। মনটাও বিষিয়েছিল তারপর থেকেই। নতুন বউয়ের কাছে মুখ দেখাতেও যেন লজ্জা হচ্ছিল তার। ছেলে ফুলশয্যার রাতে বউয়ের সঙ্গে এক ঘরে শয়নি। এই লজ্জা যেন ছেলেরও নয়, ছেলের বউয়েরও নয়। এই লজ্জা যেন শাশুড়ির নিজের। অথচ এমন একটা ঘটনা যা বাইরের লোককেও বলা যাবে না, যা বলে কারোর কাছ থেকে সহানুভূতিও পাওয়া যাবে না। নিজের মনে মনেই জিনিসটাকে পুষে রেখে তুষের আগুন হয়ে জ্বলতে হবে। হঠাৎই কর্তাকে সেই অসময়ে ঘরে আসতে দেখে প্রীতি অবাক হয়ে গেল। বললে, কি হলো? খোকার খোঁজ পেয়েছো? তবে তার কথা শেষ হওয়ার আগেই দেখলে পেছনে খোকা রয়েছে। চৌধুরীমশাই সদানন্দকে ঘরে ঢুকিয়ে নিয়ে দরজার পাল্লা দুটো ভিজিয়ে দিলেন। বললেন, এই তো খোকাকে সঙ্গে করে নিয়ে এলুম তোমার কাছে। সদানন্দ তখন অপরাধীর মতো মার সামনে দাঁড়িয়েছিল। চৌধুরীমশাই বললেন, আমি ওকে অনেক কথাই জিজ্ঞেস করেছি, তবুও কোনো কথারই জবাব দিচ্ছে না। দেখো তুমি যদি কোনো কথা আদায় করতে পারো। প্রীতি ছেলের মুখের দিকে সোজাসুজি চোখ রেখে বললেন, হ্যাঁ রে খোকা, কোথায় ছিলি সারা রাত? চৌধুরীমশাই বললেন, আমিও ওকে ওই কথাই জিজ্ঞেস করেছি। সমস্ত রাত বাইরে বাইরে কাটালো, অথচ নতুন বৌমা, সে বেচারি নতুন জায়গায় ভয়ে কেঁপে অস্থির। সে কি দোষ করলে? প্রীতি ছেলের কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিতে চাইলে। বললে, আচ্ছা কি হয়েছিল তোর বলতো বাবা? বৌমাকে পছন্দ হয়নি? আমাকে সত্যি করে মন খুলে বল, কি হয়েছিল তোর? বল না, কি হয়েছিল? আমি কাউকেই কিছু বলবো না। আমাদের কাছে বলতে কিসের আপত্তি? আমাকে তো তুই আগে সব বলতিস। এখন তোর কি হলো যে আমাকেও একবারও কিছুই বললি না? নাকি আমি তোর পর? তুই কি আমাদের পর মনে করিস? সদানন্দ তখনও চুপ। চৌধুরীমশাই বলতে লাগলেন,
গায়ে হলুদের সময় তুই বাড়ি ছেড়ে পালিয়ে গেলি। ভাবলুম বিয়ের পর সব মিটে টিটে যাবে। তারপর থানা পুলিশ কত কী সব হলো, তাও তো একরকম করে সব মিটে গেল। আর এখন পরের মেয়ে এই বাড়িতে এসেছে, সে বেচারি কি ভাবছে বল দেখিনি। মা ছেলের দিকে চেয়ে বললে, কি রে, কথা বলছিস না যে? বাড়িতে এখন কত লোকজন এসেছে, এদের কানে যদি কথাটা যায় তারা কি ভাববে বল দেখিনি। এতক্ষণে সদানন্দ মুখ দিয়ে কথা বের করল, বললে, মা। কিন্তু কথাটা বলতে গিয়েও যেন সব কথা তার মুখের মধ্যেই আটকে গেল। মা বললে, কি রে, কি বলছিলি বল, থামলি কেন? সদানন্দ এবার মুখটা নিচু করে দাঁড়িয়ে রইল। আর হঠাৎই বাইরে থেকে কৈলাস গোমস্তার গলা শোনা গেল। ছোটবাবু। গৃহিণী বললে, ওই গোমস্তা মশাই তোমাকে ডাকছে, যাও যাও। কিন্তু এই অবস্থায় চৌধুরী মশাইয়ের ঘর থেকে চলে যাবার ইচ্ছে ছিল না। চৌধুরী মশাই দরজা খুলে বাইরে আসতেই গোমস্তা মশাই বললে, রেলবাজার থেকে প্রাণকৃষ্ণ শামশাই এসেছেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।